দুর্জয় তার মেয়েকে বলল, তুমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে আমি তোমাকে আটকাবো না। তবে নিজের খেয়াল রেখো, আর যখন মন চাইবে ফিরে এসো। ধন্যবাদ বাবা, আমি আপনাকে গর্বিত করব। যখন তুমি আয়ানের সাথে দেখা করবে তাকে অবশ্যই ধন্যবাদ বলো। তারপর রুহি সেখান থেকে চলে গেল এবং আয়ানকে খুঁজে বার করলো। সে তখন মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। তখন রুহিকে দেখে সে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কেন? আমি তোমার বিপদে আর তোমার সাথে যা হয়েছে তার জন্য তোমার পাশে থাকতে চাই। তখন আয়ান বলল, না, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। আর তোমার সাথে আমার স্ত্রী দেখে নিলে তো আমাকে খারাপ ভাবতে পারে, তাই তুমি তোমার বাবার কাছে চলে যাও। তখন রুহি আয়ানের স্ত্রীর কথা শুনে খারাপ লাগতে শুরু করে। তখন রুহি না চাইতেও সেখান থেকে চলে যেতে বাধ্য হলো। তখন আয়ানও সেখান থেকে বেরিয়ে এলো এবং অস্মিতার সাথে দেখা হলো। রানীর বাবা মা অনেক দিন ধরেই জেলে ছিলেন। যদিও ডিস্ট্রিবিউটর তাদের ফাঁসিয়েছিল, তবুও শর্মা পরিবার তাদেরকেই দোষী মনে করত। আয়ান ঠিক করলো তার সব কাজ শেষ করার পর সে নিজেই ওই পরিবারের সাথে একবার দেখা করে আসবে। কিন্তু অস্মিতা কর্মকার সেটা বারণ করে দিল, কারণ এটাতে তার কোনো লাভ হতো না। ঠিক আছে, আমি যাব না, তুমি বলছো যখন। যুবক মাস্টার এতদিন ধরে মানালিতে যা কিছু ঘটেছে তা মানালির উচ্চবিত্ত পরিবারগুলো জানে। এই কথা শুনে আয়ান বুঝে গেল অস্মিতা কি বলতে চাইছে। পুরো মানালি শহর জেনে গেছে যে আয়ান রাঠোর শহরেই আছে। ঠিক তখনই অস্মিতা আরও কিছু বলতে চাইছিল। আর কিছু কথা আছে অস্মিতা? আয়ান জিজ্ঞাসা করলো। কিছু কথা তো আছে, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না যুবক মাস্টার। তখন আয়ান বলল, এটা কি রাঠোর পরিবারের ব্যাপারে? হ্যাঁ যুবক মাস্টার, কি হয়েছে বলো, কার কি সমস্যা হয়েছে? না যুবক মাস্টার, কিন্তু ইয়াং মিস আপনার উপর খুব রেগে আছে। তার বক্তব্য হলো, আপনি এখানে এই কদিনে যা কিছু করেছেন তাতে পরিবারের সম্মান কমেছে। আপনি সব জায়গায় রাঠোর পরিবারের নাম ব্যবহার করে ঠিক করেননি। আয়ান ভালোভাবেই জানতো অস্মিতা কার কথা বলছে। ইয়ং মিস ছিলেন আয়ানের কাকাতো বোন অঞ্জলি রাঠোর। অঞ্জলি সম্পর্কে যদি আয়ানের কিছু খুব ভালোভাবে মনে ছিল, তাহলে সেটা ছিল তাদের ছোটবেলার একটি ঘটনা। একবার বাগানে খেলতে গিয়ে আয়ানের হাত ভুল করে অঞ্জলির গায়ে লেগে গিয়েছিল। রেগে গিয়ে অঞ্জলি তাকে কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কুয়োর জল খুব ঠান্ডা ছিল। সেদিন যদি কেউ তাকে না বাঁচাতো তাহলে সে আর জীবিত থাকতো না। সেই দুর্ঘটনা থেকে সেরে উঠতে আয়ানের অনেক দিন সময় লেগেছিল। এই দিনগুলোতে তার শরীর খারাপ ছিল। আয়ান ভেবেছিল সে সবাই অঞ্জলিকে বোঝাবে যে তার এমন করা উচিত হয়নি, কিন্তু উল্টো সবাই আয়ানকেই বকলো যে তার অঞ্জলির গায়ে হাত দেওয়া উচিত হয়নি। সেদিন আয়ান মেনে নিয়েছিল যে এই পরিবারে কারোই তার প্রতি কোনো চিন্তা নেই এবং তার মাকে এই পরিবারের জন্য অসুস্থ হতে হয়েছিল। কারণ আয়ান এই রাঠোর পরিবারের নাজায়েজ সন্তান ছিল, কিন্তু তার বাবা তার অনেক ভালোবাসতো। কিন্তু তার দাদু অনুপ রাঠোর তার বাবাকে তার মায়ের থেকে আলাদা করার জন্য কোথায় একটা পাঠিয়ে দিয়েছিল। সেদিন থেকে আয়ান তার বাবাকে আর দেখতে পায়নি। সেদিন থেকে সেই পরিবারের সবাই আয়ান আর তার মার সাথে খুব খারাপ ব্যবহার করত। ঠিক তখনই আয়ান এইসব কথা থেকে বেরিয়ে এসে অস্মিতাকে বলল, অঞ্জলি কবে আসছে? পরের মাসে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবো। যুবক মাস্টার অস্মিতা আর কিছু বলল না এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমরা কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ির জন্য রওনা হব। এই জায়গাটা এখন আর সুয়ানার জন্য ভালো না। আমি তাকে আর কোনো কষ্টে দেখতে পারি না। এখন আমি সুয়ানার কাছে যাচ্ছি। এই বলে আয়ান হাসপাতালের দিকে চলে গেল। যখন আয়ান ওয়ার্ডে ঢুকলো তখন জিজ্ঞাসা করলো, এখন কেমন অনুভব করছো সুয়ানা? আগের চেয়ে ভালো। ডাক্তার বলেছেন আমি নিশ্চিন্তে ভ্রমণ করতে পারি। তখন আয়ান বলল, তোমার ছুটির জন্য কাগজপত্র তৈরি হচ্ছে, আমরা আজই শিলিগুড়ি যাব। তুমি মানালিতে আমার সাথে অনেক কিছু সহ্য করেছো, আমার সাথে আরও খারাপ কিছু ঘটতে পারতো, কিন্তু তুমি ছিলে বলে প্রতিবার আমাকে বাঁচিয়েছো। শুধু তাই নয়, যারা আমার সাথে খারাপ করেছিল তাদেরও তুমি ভালোভাবে শিক্ষা দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তখন এই ওয়ার্ড থেকে নার্স ছুটির কাগজপত্র নিয়ে এলো। স্যার, পেপারস। ম্যাডামের বিশ্রামের প্রয়োজন আছে এবং সময় মতো ওষুধ দেবেন। আপনার দিনটি শুভ হোক। যতক্ষণে আয়ান এবং সুয়ানা তাদের বাড়ি পৌঁছায় তার মধ্যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। কিছু ঘন্টা পর যখন তারা নিজের বাড়িতে পৌঁছলো, আয়ান দেখলো সুহানার মা মোহিনী টিভি দেখছেন। আয়ান, তোমার এত সাহস যে তুমি আবার ফিরে এসেছো? আয়ান রিমা বুয়া এবং তার ছেলের সামনে এই বাড়ি ছেড়ে গিয়েছিল, কিন্তু আজ সে সুহানার জন্য এখানে ফিরে এসেছে। সে সুহানার
মা মোহিনীর সাথে কোনো বিতর্কে জড়াতে চায়নি, তাই তাকে কিছু না বলে নিজের ঘরের দিকে যেতে লাগলো। ওখানেই থামো, এই বলে মোহিনী আয়ানের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমার সামনে থেকে সরে যাও। আয়ানের এমন আচরণ দেখে মোহিনীর অদ্ভুত লাগলো। মানালি থেকে আসার পর আয়ানের ব্যবহার বদলে গিয়েছিল। তখনই সোয়ানা হলে এলো। মা, তুমি আয়ানকে এভাবে আটকে কেন দাঁড়িয়ে আছো? নিজের মেয়েকে দেখে মোহিনীর চোখে আনন্দে ঝলসে উঠল। সোয়ানা, তুমি এসে গেছো? এই বলে মোহিনী সোয়ানাকে জড়িয়ে ধরতে এগিয়ে গেলে তিনি দেখলেন সোয়ানার হাতে ব্যান্ডেজ বাঁধা। সোয়ানা, এটা কি হয়েছে? কিছু না মা, ব্লেড দিয়ে কেটে গেছে। আমাকে এটা বলো, তুমি এই হতভাগাকে কবে ডিভোর্স দিচ্ছ? মা, আমি আপনাকে কতবার বলেছি আমি আয়ানকে ডিভোর্স দেব না? সোয়ানা, তোমার কি এখনো মনে হচ্ছে না যে এই হতভাগা আমাদের পরিবারের জন্য একটা দুর্ভাগ্যের প্রতীক? ওর কারণে আমরা আরও কত সমস্যায় পড়ব। আপনি এ কি বলছেন? আয়ান কি করেছে? আগে তোমার বাবার দুর্ঘটনা ঘটলো, যার থেকে তিনি এখনো সুস্থ হননি, আর তারপর তুমি যেই বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার সাথে এই দুর্ঘটনা ঘটলো। তোমার দাদাও তোমার বাবার কথা শোনা বন্ধ করে দিয়েছেন। আমাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। তুমি এখনো আমাকে জিজ্ঞাসা করছো যে আয়ান কি করেছে? এসব আপনি কি বলছেন? এতে আয়ানের দোষ কোথায়? আয়ানের জন্যই তো আমরা স্প্রিং কর্পোরেশনের প্রজেক্টটা পেয়েছি। আপনি তো সেটার উল্লেখ করলেন না। তুমি সেই প্রজেক্ট পেয়েছো কারণ তুমি যোগ্য, আর আমাদেরও কিছু মর্যাদা আছে। এর কৃতিত্ব অন্তত ওকে দিও না। মা থামুন, আয়ান সম্পর্কে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। আপনি জানেন না মানালিতে আয়ান আমাকে কতটা ভালোভাবে রক্ষা করেছে, তাই দয়া করে ওকে এভাবে অপমান করা বন্ধ করুন। যাই হোক, এই বাড়িতে যতক্ষণ আমি আছি ততক্ষণও থাকবে না। তাহলে তুমি ডিভোর্স দেবে না? তাহলে দিও না, কিন্তু আমি আয়ানকে আমার বাড়িতে থাকতে দেব না। এখন আয়ান কি করবে? সোয়ানা কি তার মাকে বোঝাতে পারবে, নাকি সব শেষ হয়ে যাবে এখানেই? জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।